প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমি মোহাম্মদ কামরুজ্জামান, সহকারী শিক্ষক, পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ, রংপুর। আজকের অনলাইন পাঠদান কার্যক্রম দশম শ্রেণীর বিজ্ঞান। আজকে আমরা পড়ব তোমাদের বিজ্ঞান বই থেকে চতুর্দশ অধ্যায়। তোমরা জানো তোমাদের চতুর্দশ অধ্যায়টি হলো জীবন বাঁচাতে বিজ্ঞান। আজকে আমরা এই অধ্যায় থেকে তৃতীয় লেকচার পড়ব এবং এটি হবে এই অধ্যায়ের শেষ লেকচার। প্রিয় শিক্ষার্থীরা, এই অধ্যায়ের পূর্বের লেকচারগুলোতে আমরা দেখেছিলাম বেশ কিছু যন্ত্রের কার্যপ্রণালী এবং তাদের ব্যবহার। মূলত সেখানে আমরা পড়েছি যে নির্দিষ্ট কোনো রোগ অনুমান নয়, প্রকৃতপক্ষে ওই রোগটি কিনা তা নির্ণয় করার জন্য এই যন্ত্রগুলোর ব্যবহার। আজকে আমরা পড়ব রোগ নিরাময় বিজ্ঞান। অর্থাৎ একটি রোগ নির্ণয় করার পর এবার রোগটি নিরাময় করার জন্য বৈজ্ঞানিক কী কী উপায়ে সহায়তা পেতে পারি। যদিও আমরা সকল রোগের ক্ষেত্রে নয়, আমরা মাত্র কিছু রোগের ক্ষেত্রে উক্ত রোগটি নিরাময়ে কী কী বৈজ্ঞানিক পদ্ধতি ব্যবহার করা হয় এটি আমরা আজকের লেকচারে দেখব। তাহলে শুরুতেই এসো আমরা আজকের পাঠের শিখন ফলগুলো জেনে নেই। আজকের পাঠ শেষে তোমরা রেডিওথেরাপি ব্যাখ্যা করতে পারবে, তোমরা কেমোথেরাপি ব্যাখ্যা করতে পারবে এবং আইসোটোপ এবং আইসোটোপের ব্যবহার তোমরা ব্যাখ্যা করতে পারবে। প্রথমে আমরা রেডিওথেরাপি সম্পর্কে জানব। রেডিওথেরাপি শব্দটি মূলত একটি ইংরেজি শব্দ, রেডিয়েশন থেরাপি এই শব্দটির সংক্ষিপ্ত রূপ। রেডিওথেরাপি হচ্ছে কোনো রোগের চিকিৎসায় ব্যবহৃত তেজস্ক্রিয় বিকিরণ। অর্থাৎ কোনো একটি নির্দিষ্ট রোগের চিকিৎসার জন্য তেজস্ক্রিয় রশ্মির বিকিরণ ব্যবহারই হচ্ছে এই রেডিওথেরাপি। এই রেডিওথেরাপি মূলত ক্যান্সারের চিকিৎসায় ব্যবহার করা হয়। রেডিওথেরাপিতে সাধারণত উচ্চ ক্ষমতার এক্স রে ব্যবহার করে ক্যান্সার কোষগুলোকে ধ্বংস করা হয়। তোমরা জানো যে ক্যান্সার হচ্ছে অনিয়ন্ত্রিত কোষ বিভাজনের ফলে সৃষ্ট টিউমার থেকেই হয়ে থাকে। এই রেডিওথেরাপি ব্যবহারের মাধ্যমে এই অনিয়ন্ত্রিত বিভাজনরত কোষগুলোর ডিএনএকে ধ্বংস করা হয়। যখন এই অনিয়ন্ত্রিত বিভাজনরত কোষগুলোর ডিএনএকে ধ্বংস করে ফেলে দেওয়া হয়, তখন এই কোষগুলো তাদের সংখ্যা বৃদ্ধি করার ক্ষমতা নষ্ট হয়ে যায়। এইভাবেই রেডিওথেরাপি ব্যবহার করে ক্যান্সারে আক্রান্ত কোষগুলোকে ধ্বংস করে আর ক্যান্সারটাকে বৃদ্ধি হতে বাধা প্রদান করা হয়, অর্থাৎ ক্যান্সার আর বাড়তে পারে না। এছাড়াও রেডিওথেরাপির আরও একটি ব্যবহার আছে, যেমন কোথাও টিউমার হলে এই টিউমারটি সার্জারি করে কেটে ফেলার আগে এটিকে ছোট করে নেওয়া হয় রেডিওথেরাপির মাধ্যমে, অথবা সার্জারির পর টিউমারের অবশিষ্ট অংশ ধ্বংস করে ফেলার জন্য কিন্তু রেডিওথেরাপি ব্যবহার করা হয়। এরপর আমরা কেমোথেরাপি সম্পর্কে জানব। কেমোথেরাপি হলো এক ধরনের বিশেষ চিকিৎসা পদ্ধতি। এখানে এক ধরনের রাসায়নিক ঔষধ ব্যবহার করে শরীরের ক্ষতিকর এবং দ্রুত বিভাজনরত কোষগুলোকে ধ্বংস করা হয়। তোমরা জানো যে দ্রুত বিভাজনরত কোষগুলো কিন্তু ক্যান্সার তৈরি করে টিউমার তৈরি করার মাধ্যমে। তো এই দ্রুত বিভাজনরত কোষগুলো যেগুলো অনিয়ন্ত্রিতভাবে বিভাজিত হচ্ছে, এই কোষগুলো ধ্বংস করে দেওয়া হয় এক ধরনের রাসায়নিক ঔষধ ব্যবহার করে।
এটাকেই কেমোথেরাপি বলা হয়। এবারে এসো আমরা কেমোথেরাপির কার্যপ্রণালীটা সম্পর্কে একটু জেনে নিই। তোমরা জানো জীবদেহ অসংখ্য কোষ দ্বারা গঠিত। জীবদেহের এই কোষগুলোই বৃদ্ধি পায় বা বিভাজিত হয়। জীবদেহের এই কোষ বিভাজনের উপর ভিত্তি করেই কেমোথেরাপি গঠিত হয়েছে। কেমোথেরাপিতে ব্যবহৃত রাসায়নিক ঔষধ কোষ বিভাজনের নির্দিষ্ট ধাপে প্রয়োগ করা হয়। কোষ বিভাজনের কোন ধাপে কি প্রয়োগ করা হবে তার উপর নির্ভর করেই এই রাসায়নিক ঔষধগুলো কিন্তু ঠিক করা হয়। এটি একটি নির্দিষ্ট সময় জুড়ে কিন্তু করা হয়। যেমন ধরো, প্রতিদিনে একবার কেমোথেরাপি দেওয়া হয়, অথবা সপ্তাহে একবার, অথবা মাসে একবার। এইভাবে সাধারণত প্রায় 6 মাস ঔষধ প্রয়োগ করা হয়। এবারে আমরা এই কেমোথেরাপির কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখব। অর্থাৎ যে ব্যক্তিটিকে কেমোথেরাপি দেওয়া হয়, পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে তার কি ঘটে। ওই ব্যক্তিটির চুল পড়ে যায়, হাতের তালু, পায়ের তালু, এগুলোর চামড়াগুলো পুড়ে যায়। অনেক সময় ওই ব্যক্তিটির হজমে সমস্যা হয়। এই কারণে তার ডায়রিয়া, পানিশূন্যতা, বমি প্রভৃতি হতে পারে। এমনকি লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা এবং অনুচক্রিকার উৎপাদনও বাধাগ্রস্ত হতে পারে। এগুলো হচ্ছে কেমোথেরাপির পার্শ্ব প্রতিক্রিয়া। শিক্ষার্থীরা, এবারে আমরা আইসোটোপ এবং এর ব্যবহার সম্পর্কে জানব। একই মৌলের বিভিন্ন পরমাণুর নিউট্রন সংখ্যা যখন ভিন্ন ভিন্ন হয়, তখন তাদেরকে পরস্পরের আইসোটোপ বলা হয়। এই আইসোটোপ 2 ধরনের হতে পারে। প্রকৃতিতে প্রাপ্ত স্বাভাবিকভাবে আইসোটোপ, আর অপরটি হলো নিউক্লিয়ার বিক্রিয়া করে সৃষ্টি করা তেজস্ক্রিয় আইসোটোপ। চিকিৎসার ক্ষেত্রে এই তেজস্ক্রিয় আইসোটোপটি ব্যবহার করা হয়। এই আইসোটোপগুলো রোগ নির্ণয় করার জন্য যেরকম ব্যবহার করা যায়, ঠিক সেরকমই রোগ নিরাময়ের জন্যও কিন্তু ব্যবহার করা যায়। এই ক্ষেত্রে শরীরের কোনো কোনো অঙ্গে মাঝে মাঝে আলাদাভাবে বিশেষ কোনো যৌগিক পদার্থ যুক্ত হয়। এই যৌগিক পদার্থের পরিমাণ দেখে অঙ্গটি সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া কিন্তু সম্ভব। যৌগটির পরিমাণ বোঝার জন্য যৌগটির কোনো একটি পরমাণুকে তেজস্ক্রিয় আইসোটোপ দিয়ে পাল্টে দেওয়া হয় এবং এই তেজস্ক্রিয় আইসোটোপ বিকিরণ থেকে ওই নির্দিষ্ট অঙ্গে যৌগের পরিমাণও কিন্তু বোঝা যায়। সাধারণত আইসোটোপটি গামা রে অর্থাৎ গামা রশ্মি বিকিরণ করে। আবার বাইরে থেকেই এই গামা রে শনাক্তও করা যায়। বর্তমানে এই আইসোটোপ অর্থাৎ গামা রে ব্যবহার করে ক্যান্সারে আক্রান্ত কোষগুলোকে ধ্বংস করা হয়। অর্থাৎ ক্যান্সার রোগ নিরাময়ে এই আইসোটোপ ব্যবহার করা হয়। আবার থাইরয়েডের চিকিৎসাতেও কিন্তু আইসোটোপ ব্যবহার করা হয়। এমনকি লিউকেমিয়া নামক রক্তের ক্যান্সারের চিকিৎসায়ও এই আইসোটোপ ব্যবহার করা হয়। অর্থাৎ বর্তমানে বিভিন্ন রোগের চিকিৎসায় এই আইসোটোপ বহুল ব্যবহার হয়ে আসছে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই আজকের পাঠটুকু সুন্দরভাবে বুঝতে পেরেছ। তাহলে আজকের পাঠ থেকে তোমাদের জন্য হোমওয়ার্ক হলো, বড় বড় পার্শ্ব প্রতিক্রিয়া থাকা সত্ত্বেও কেন চিকিৎসা ক্ষেত্রে
কেমোথেরাপি ব্যবহার করা হচ্ছে? এই প্রশ্নের উত্তর তোমরা বাসায় বসে লিখবে এবং প্রতিষ্ঠান খুললে নিয়ে আসবে। সবাই ভালো থাকবে, সবাইকে ধন্যবাদ।